বিংশ শতাব্দীর বাজিগর, বিংশ শতাব্দীর বাজিগর, বিংশ শতাব্দীর বাজিগর। হরি, আরে হরি, সন্ধ্যা হয়ে এলো, তাড়াতাড়ি আলোগুলো জ্বালিয়ে দে। রামু, বড় আসলটা তাড়াতাড়ি সাজিয়ে ফেল, হাতে একদম সময় নেই, বড় আসার সময় হয়ে গেছে। যেদিকে না তাকাবো কোনো কাজই হবে না। আজ আমার বোন আলোর বিয়ে, মা বাবা মারা যাওয়ার পর ছোট্ট আলোকে আমি কোলে পিঠে করে বড় করেছি, লেখাপড়া শিখেছি। শুধু তাই নয়, আজ ওকে সুপাত্র দেখে বিয়ে দিচ্ছি। আজ আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন। কিন্তু শ্বশুর বাড়ি চলে যাবার পর বাড়িটা অন্ধকার হয়ে যাবে, আর আমি হয়ে যাব একা, বড় একা। এরে 6টা বেজে গেছে, একদম সময় নেই। যাই গিয়ে দেখি রান্নার আর কত বাকি আছে। তোমাকে আর কোথাও যেতে হবে না, সব ব্যবস্থা রেডি। তার মানে দই মিষ্টি আনা হয়ে গেছে, মাংস ফুটছে, এবার শুধু বড় আসার অপেক্ষায়। দই মিষ্টি গুলো কোথায় রেখেছি? আমার ঘরে পাঠিয়ে দিয়েছি। ভালো করেছিস ভাই, ভালো করেছিস। এবার গিয়ে দেখ রান্নার কত বাকি আছে। সন্ধ্যে 7টার মধ্যে কিন্তু লোক খাওয়ানো শুরু করতে হবে। তুমি একদম টেনশন করো না, আমি যখন আছি সব ম্যানেজ করে দেবো। এই আচ্ছা অভিজ্ঞতা, এই বড় বাড়ি ফোন করেছিলে? হ্যাঁ করেছিলাম, ওরা বিকাল 4টে নাগাদ রওনা হয়ে গেছে। তাহলে তো ওদের আসার সময় হয়ে গেছে। ভোর এলে একেবারে ছাদনা তলায়। থানা? হ্যালো, ইন্সপেক্টর অভিক বলছে বলছি। আরে কে ব্যানার্জি বাবু বলুন। রাস্তায় পড়ে আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ঘন্টা খানেকের মধ্যে পৌঁছাবার চেষ্টা করছি। অভিজ্ঞতা, এই কোথায় খুন হয়েছে গো? আর বাইপাসের ধারে। জানিস তরুণ, আমাকে কিন্তু একবার যেতে হবে। অভিজ্ঞতা, আজ তোমার একমাত্র বোন আলোর বিয়ে, তাই অফিসে যত কাজই থাকুক না কেন, আজ তুমি বাড়ি থেকে কোথাও বেরোতে পারবে না। তরুণ, অভিজ্ঞতা, ভগ্নী সম্বোধন যে তোমাকেই করতে হবে। অভিজ্ঞতা, তোমাকেই করতে হবে। তরুণ, তরুণ, কি ঝামেলায় পড়লাম। আজ আমার একমাত্র বোনের বিয়ে, অথচ আমার থানা এলাকায় খুন। কি যে করি আমি ভেবে পাচ্ছি না। না, একবার এসপি সাহেবকে ফোন করে দেখি। হ্যালো, জয়েন স্যার। স্যার ইন্সপেক্টর অভিক বর্মা বলছি স্যার। স্যার আজ আমার একমাত্র বোনের বিয়ে, অথচ গড়িয়া বাইপাসে একটু কি খুন হয়েছে, আর ডেড বডি রাস্তায় পড়ে আছে। স্যার মানে কাউকে যদি স্যার যদি মানে হ্যাঁ ওকে ওকে স্যার ওকে। দাদা, দাদা বাঁচা, দাদা বাঁচা। আসোটা ফেলে দে ভাই। আরে বাবা, এর মধ্যে আসলা নেই, ওকে প্রেজেন্ট করবো বলে এই হাতটা নিয়েছিলাম। ও জিজ্ঞাসা করলো কি আছে, আমি বললাম আরশোলা। যেই না ওকে দিতে গেছি অমনি জানিস আলো, কোণের বেশে আজ তোকে রাজ রানীর মতো লাগছে। মনে হচ্ছে স্বর্গ হতে কোনো দেবী প্রতিমা এই মর্তের বুকে নামিয়ে আসিয়াছে। অরুণ, অরুণ, আমার কিন্তু ইয়ারকি একদম ভালো লাগছে না। লাগবে রে আলো, লাগবে। একটু পরে যখন আমাদের জামাই রাজা এসে তোর গলায় মালা পরিয়ে দেবে, আর আমি তখন বলবো কিছু নেই, কিছু নেই, না বলতেই আমি চলে এসেছি। অভিক, খুব ভালো করেছেন। আজকের দিনে আপনার মতো মানুষের আশীর্বাদ আমার একান্ত প্রয়োজন ছিল। আশীর্বাদ নয়, আপনার জীবনে নেমে এসেছে চরম অভিশাপ। মানে কি? আপনি আমাকে না ছিল, আমি কিন্তু আপনাকে চিনি। আমি নিশ্চয়ই এসআই অভিক ভট্টাচার্য। হ্যাঁ, আপনি নিশ্চয়ই খবর পেয়েছেন যে বাইপাসের ধারে একজন খুন হয়েছে। হ্যাঁ, সেই লাশটাই হচ্ছে আপনার বোন আলো দেবীর সাথে যার বিয়ে হবার কথা ছিল, সেই নিশ্চিতি চ্যাটার্জি। ঈশ্বর, এ তুমি কি করলে ঠাকুর? অবশ্য আশা আকাঙ্ক্ষা গুলো এইভাবে তাসের ঘরের মতো ভেঙে চুরমার করে দিলে কেন করলে ঠাকুর? কেন কেন?
প্রতিমার মতো লাগছে। তুই ঠিক বলেছিলিস, তুই ঠিক বলেছিলি ভাই, আমি তো দেবী প্রতিমা। কিন্তু কিন্তু এই প্রতিমা যে সে প্রতিমা নয়, এই প্রতিমা যে অল্প আগেতেই ভেঙে চুরমার হয়েছে। চুপ কর, চুপ কর আলো, চুপ কর। তোর এই কান্না যে আমি আর সহ্য করতে পারছি না রে। ঈশ্বর, এই মুহূর্তে তুই বজ্রাঘাত ফেলে আমাকে তুমি চিরতরে বদির করে দাও ঠাকুর, আমাকে তুমি বদির করে দাও। আচ্ছা আচ্ছা, এইভাবে তোমরা সবাই মিলে কান্নাকাটি করলে চলবে নাকি সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নিতে হবে? কাকা বাবু, আচ্ছা এই মুহূর্তে যদি এই মেয়েটাকে কোনো পাত্রের হাতে সম্প্রদান না করা যায় তাহলে মেয়েটা যে লগ্ন ভ্রষ্টা হবে সে খেয়াল করা আছে? কিন্তু এই মুহূর্তে সুপাত্রের সন্ধান আমি পাবো কোথায়? সেটা তো আমি দেব। আপনি ঠিক বলছেন কাকা বাবু। আমার আমার বোনের স্মৃতিতে সিঁদুর উঠবে, ও সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করবে, এমন পত্র আছে? আছে আছে আছে, ছোটখাটো একটা ব্যবসা করে মাসে 7-8 হাজার টাকা রোজগার। তাছাড়া মাথা গোঁজার মতো একটা ঘরও আছে। কিন্তু সব না জেনে শুনে এ বিয়েতে সে রাজি হবে? হবে মানে তার ঘর রাজি হবে। কিন্তু কে? আরে আমি যদি বলি না তাহলে সে কেন, তার 14 পুরুষ রাজি হবে। কিন্তু কে কে আছে? আরে বাবা, সে হচ্ছে আমারই ভাই ভগবান। হ্যাঁ, অদগর আতে তিলে আয়ামতি খাবো পেলে। অদগল আতে তেলে আয় আমতি খাবো পেলে ইদুল তানা ভয়ে মলে ইগল পাখি পাতে ধালে ইদুল তানা ভয়ে মলে ইগল পাখি পাতে ধালে কু ঝিকি ঝিক ঝিকি ঝিক ঝিকি ঝিক। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, এবার থাম। বেদ বেদ, আমি আমার রেলগাড়ি থামিয়ে দিলাম। হুস, তুলে দাও তুলে দাও, আমার রেলগাড়ি থেকে প্যাসেঞ্জার নামে গো, তুলে দাও তুলে দাও। আচ্ছা সে তারা নামুক, তার মধ্যে তুই আমার একটা কথা মন দিয়ে শোন। না, আমি তোমার কোনো কথা শুনবো না। বিয়ে বাড়িতে আমাকে নেমন্তন্ন খেতে নিয়ে আসবে বলে আমার কাছে 500 টাকা ধার করে নিয়ে আর আমাকে না জানিয়ে হুট করে তুলে এলে। আচ্ছা আমি স্বীকার করছি আমার অন্যায় হয়েছে, তুই শোন একটা কথা। না তুমি ও তো একটা পতা, তুমি একটা পাদি। নিজে পট করলে তার বিয়ে করলো আর চটপট করে 4 বউ মারা গেল। আর আমি বিয়ে করবো বললে তুমি বলো বাবা ভগা। দা বাবা, তুই খেলা কর। আচ্ছা আপনারাই বলুন তো, আমি যদি এই বয়সে খেলা করি তাহলে থালা জীবন তো আমাকে আই বলে কার্তিক হয়ে থাকতে হবে নাকি? আরে সেই জন্যই তো বলছি। হ্যাঁ। শোন বাবা শোন, এই আলোর হবু স্বামী আজকের বাইপাসের ধারে খুন হয়েছে। হ্যাঁ, তুই পারবি না বাবা ওই মেয়েটার স্মৃতিতে সিঁদুর দিয়ে ওর ভাঙা কপালটাকে আবার জোড়া লাগাতে পারবি না? আমি? হ্যাঁ তুই। না এ অসম্ভব, আমি পারবো না। শোনো শোনো, আমি আলাদা দাদা, আমার সব বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে আমি তোমার কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি, তুমি এ বিয়েতে রাজি হয়ে যাও। আমি আমার বোনকে সব দিক থেকে শিক্ষিত করেছি, কোনো অসুবিধা হবে না। তুমি এ বিয়েতে রাজি হয়ে যাও ভাই, এ বিয়েতে তুমি রাজি হয়ে যাও। আপনারা কেন আমায় এত বিলুপ্ত করতেন? আপনারা কেন বুঝতে পারতেন না? আমি এই থমাতে আর 5 মানুষের মতো থুত্ত থবল নই। আমি আলোর বন্ধু, আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি, এই বিয়েতে আপনি রাজি হয়ে যান। আমি পারবো না। আলো দেবী কত সুন্দর, আর আমি কুৎসিত কদত্ত পঙ্গু। ভগবান তুই একটা কথা শোন বাবা, একটা মেয়ে সারা জীবন লগ্নভ্রষ্টার কলঙ্ক নিয়ে ঘুরে বেড়াবে, এটা জেনেও তোর বিবেক তোর মনুষ্যত্ব একবারের জন্য কেঁদে উঠবে না? বল বল ভগবান, বল বল বল। আপনারা যখন বলতেন তখন আমি এই বিয়েতে রাজি। নো
আমি এ বিয়েতে রাজি নই। আলো, এই আলো, এই টাকা টাকা না আমার দিকে। আমি তো দাদা, তোর সুখের জন্য আমি সব কিছু করতে পারি, প্রয়োজন আমার জীবনটা পর্যন্ত দিতে পারি, কিন্তু তোর দুঃখ, তোর চোখের জল আমি দেখতে পারবো না রে বোন। তাই বলছি এ বিয়েতে তুই রাজি হয়ে যা। তাছাড়া আজ যদি তুই লগ্ন ভ্রষ্ট হয়ে যাস, তাহলে এই সমাজ তোকে মেনে নেবে না, সংসারে অনাচার ঘটবে। ঘটক অনাচার সৃষ্টি হয়ে যাক একটা নতুন সমাজ, লোকে আমাকে লগ্ন ভ্রষ্ট বলে বলুক, তবু এই অশিক্ষিত, এই আত্মপাগলা, এই ততলা ছেলেটাকে বিয়ে করে আমার জীবনটাকে কিছুতেই বড়ভাবে মনোত্যাগ করতে পারবো না দাদা। অমন করে ওকে অশিক্ষিত, হাত পাগলা, তোতলা বলে ওর কোমল হৃদয়ে তুমি আঘাত দিও না মা। আমি বলছি ওর মতো মহৎ মনের মানুষ এ সমাজে বড়ই দুর্লভ মা, বড়ই দুর্লভ। থাক কাকা, থাক বাবা। কাকা, আমি তো বিয়ে করতে চাইনি, তোমরা সবাই আমাকে জোর করলে, তাই তো আমি রাজি হয়েছিলাম। কাকা, আজকের দুনিয়ায় আমাদের মতন মানুষদের কেউ ভেতরটা দেখে না কাকা, সবাই বাইরেরটা দেখে। ঠিক বলেতেন আলু দেবী, আপনি ঠিক বলেতেন। আমি একটা অশিক্ষিত পাগল, তাই তো রাস্তার লোকেরা আমাদেরকে দেখে দিল তুলে বলে, এমনকি কালোর দরজায় দুটো ভাত খাইতে গেলে আমাদেরকে কুকুরের মতো লাথি মেরে তাড়িয়ে দেয়। কিন্তু আলো দেবী, এই সমাজে থেকে কোনো সুস্থ সবল মেয়ে আমাদের পাশে থেকে বা আমাদের বিয়ে করে আমাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে না। আলো দেবী, ফিরিয়ে আনতে পারে। জানি না ভাগ্য বিধাতা আমার জীবনটাকে নিয়ে কেন আমার ছেলে মেয়ে খেলছে। আমিও জানি না আপনি আসল সোনা না নকল সোনা। আমিও জানি না এই মুহূর্তে বিয়ে করাটা আমার সংস্কার না কুসংস্কার। তবু আমি আমার নিজের জীবনটাকে নিয়েই জুয়া খেলছি ভেবে আমি আপনাকে বিয়ে করতে রাজি। হিন্দু ধর্মে পতি পরম গুরু, তাহলে সেই পতির চরণে হোক আমার জীবনের পবিত্র আশ্রয়। বাহ বাহ বাহ, বেশ দারুণ তৈরি হয়েছে তো। আর হবে নাই বা কেন, রাজা সাহেব কি আর দেশে মানুষ? কথায় বলে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। আপনি এখানে কেন এসেছেন এখানে? আমি তোমার কাকা, দূরের নয় নিকট আত্মীয়। কোথায় আমায় বসিয়ে একটু খাতির যত্ন করবে তা নয়, তুমি আমাকে বলে কুকুর তাড়া করছো। কেন করছি বুঝতে পারছেন না? শুনেছি কুকুরকে মুগুরের বাড়ি মারলে নাকি সে সোজা হয়ে যায়, কিন্তু আপনি যে কোন জাতের কুকুর আর কোন মুগুর মারলে আপনি সোজা হবেন সে
আমি কুকুর। না 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 না, আপনি তোমার নষ্ট জীবনের শনি ঠাকুর। শনি শনি? হ্যাঁ শনি শনি শনি। তাই তো আপনি আপনি আমার জীবনটাকে তছনছ করে ওই হারিকাতে আপনি আমাকে বলি দিয়েছেন। বলি বলছে কেন মা? বলি বলছে কেন? বলো ঘটকালি। এই তো স্বামীর কাছে মার খেয়ে না খেয়ে আত্মেটা খেয়ে কোন রকমে দিন কাটাচ্ছিলে, আমি তো তোমাকে নিয়ে এসে রাজা সাহেবের সঙ্গে বেরিয়ে দিলাম। হ্যাঁ ঠিক বলেছেন, আপনার কাছে মাত্র একটা চাকরি চেয়েছিলাম, সেই চাকরির জন্য আপনি আমাকে এনে দাঁড় করে দিয়েছেন এখানে। আর তার বদলে তুমি এখন সব কিছু করে টিভি ফ্রিজ সমস্ত কিছু ভোগ করছো, একেবারে রানীর মতো দিন কাটাচ্ছ, ঠিক পায়ের ওপর পাটি। ভুলিনি ভুলিনি সেই দিনটা আজ আমি ভুলিনি। তাই তো রক্ত ঝরানো দগ দগ ঘা নিয়ে আমি এখনো বেঁচে আছি শুধুমাত্র আপনার শেষ পরিণতি দেখার জন্য। তুমি কিন্তু ভুলে যাচ্ছ মা, তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? না না না, একদম ভুল করিনি। আমি কথা বলছি মেয়েদের শরীর বিক্রি করে সেই পয়সা খেয়ে বেঁচে থাকা মেয়েদের শরীর বিক্রি করে একটা দালালের সঙ্গে। গলাটা নামিয়ে কথা বলুন। একটা কথা মনে রাখবেন, ফ্ল্যাটটা কিন্তু আমার ফ্ল্যাটে দাঁড়িয়ে আপনি আমার সঙ্গে কথা বলছেন, তাই মনে করলেই ঘাট ধাক্কা দিয়ে আপনাকে এখান থেকে বের করে দিতে পারি। তাই নাকি? তাই তাই তাই। তাতে কিন্তু তোমার ক্ষতির চেয়ে লাভের অঙ্কটা বাড়বে না মা, বরঞ্চ ক্ষতির অঙ্কটাই বাড়বে। কি বলতে চাইছেন আপনি? কারণ তোমার স্বামী কিন্তু এখনো এই জায়গার ঠিকানাটা জানে না। ধরো আমি গিয়ে যদি এখন এই গাড়ির ঠিকানাটা আমি বলে দিই, তাতে করে সে যারা ধরনের মানুষ, তাহলে সে খেপা কুকুরের মতো এখানে ছুটে আসবে। যা আপনি যাবেন না, আপনি এখান থেকে আপনি আমার স্বামীর কাছে গিয়ে কিছু বলবেন না, তাহলে আমি কি তাকে খুন করব? এই দেখো খালি পাগলামি করে, খালি দাও ওই হাতটা খুলে আমার হাতে দিয়ে দাও তো মা। একটা পয়সা আমি আপনাকে দেব না। ও দেবে না? না দেব না, এই হাতটা আমি কিছুতেই দেব না, কারণ এই হাতটা আমার রাজা বাবুর স্মৃতি। স্মৃতির অতলে তলিয়ে যাবে মা। আমি বেশ বুঝতে পারছি, নাগরের দেয়া হাতটা দিতে বুকের ভেতরে টান 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 করে উঠছে। ঠিক আছে ঠিক আছে, তোমায় কিচ্ছু দিতে হবে না, আমি বরং তোমার স্বামীকে। দাঁড়ান, নিয়ে যান নিয়ে যান, এই হাতটা আপনি এখান থেকে নিয়ে যান, আর ভবিষ্যতে কোনোদিন আপনি এখানে আসবেন না। আসবেন না, আসবেন না। তা বললে কি হয় মা? এই পুরোহিতকে প্রণামী না দিলে পুজো যে অসম্পূর্ণ থেকে যাবে, তাই আমি আবার আসবো মা। ভালো ভালো বোতল আছে, বোতল চাই বাবা, বোতল। ওই কি যাস তুই? আমি পুতুল বেরি করে বেড়াই বাবু, ভালো একটা হনুমান আছে, নেবেন নাকি? কি নাম তোর? আমার নাম হচ্ছে ভজরি মান্না, তার বাবার নাম হচ্ছে রাঘরি মান্না, তার বাবার নাম হচ্ছে। আচ্ছা থাক থাক থাক, তো 14 পুরুষের নাম শুনে আমার কোনো কাজ নেই। তুই কোথায় থাকিস সে কথা বল। হ্যাঁ আমি থাকি সেই সোনাগাঁয়ে। সোনার গাঁ, সোনার গাঁয়ের ভজরিদা। আমাকে তুমি চিনতে পারছো না? আমি সেই লক্ষ্যে পিয়া। আমি ঠিক চিনতে পেরেছি তোকে, তুই আমাকে চিনতে পারিস না। কেমন আছো ভজরিদা, কেমন আছো? ভালো নেই রে, ভালো নেই, একদম ভালো নেই। আসলে কি জানিস, তুই বিয়ে করে চলে আসার পর আমার বাবা মারা গেলেন, তারপর আমার মার বোনকে নিয়ে আমি শহরে চলে এলাম, চাকরির খোঁজে পেটের দায়ে চলে এলাম। এখানে এসে আমি ফেরিওয়ালার কাজ নিলাম, কিন্তু এতে আমার পেট ভরছে না রে। তাই তো তোর কাছে এসেছি। তোদের এই হোটেলে যদি একটা চাকরি হয় আমার খুব ভালো হয় রে। চাকরি? হ্যাঁ এটা ব্যবস্থা করে দিন মাইরে। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি একটু ফোন করে দেখি তোমাকে কোনো চাকরি ব্যবস্থা করা যায় কিনা। ঠিক আছে। কোথাও যাবে না কিন্তু, আমি যাবো আর আসবো, কোথাও যাবে না, এখানে দাঁড়াও, আমি আসছি ভজরিদা, আমি আসছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
দেখো মানে তোমার বাবার মৃত্যু সংবাদ শুনে মনে বড় কষ্ট পেলাম। এই বয়সে এত বড় একটা সংসার টেনে বেড়ানোটা তো কম কথা নয়, কিন্তু এই হোটেলে কাজ করে তুমি ক পয়সা পাবে? তাতে তোমার যা তো যাবে, কিন্তু পেটে ভরবে না। কি আর করবো বলুন, এছাড়া তো আর কোনো উপায় নেই। সামান্য একটু বুদ্ধি খরচ করবে, দেখবে তোমার সংসারের গাড়িটা কিরম গড়গড় গড়গড় করে এগিয়ে যাচ্ছে। মানে মানে শুনলাম না তোমার নাকি একটা ছোট বোন আছে। হ্যাঁ, ওকে একটু আমার কাছে পাঠিয়ে দিও। চাকরি দেবেন নাকি? হ্যাঁ দেবো, দেবো, নিশ্চয়ই দেবো। কিসের চাকরি জিজ্ঞেস করলে না তো? মানে দেখো, মানে আজকাল অনেক মেয়ে আছে মালদার মক্কেল নিয়ে দীঘা কিংবা বকখালিতে গিয়ে 2-1 রাত কাটিয়ে হাজার হাজার টাকা রোজগার করছে। চুপ করুন! আপনার মতো ভদ্রলোকের মুখে এইসব নোংরা কথা শুনলে ঘেন্না হয়, ঘেন্না হয়। আরে বাবা, ঘেন্নাতে তো আর পেট ভরবে না। শোনো, আমি যা বলছি সেটা শুনুন, আমার অভাব আছে ঠিকই, কিন্তু অভাব মেটাতে চরিত্র নষ্ট করার মতো ব্যক্তি আমি বা আমার বোন নয়। চরিত্র? ওরে বাবা, যতদিন তোমার বোনের যৌবন ততদিন তার নাম ডাক, তারপর যৌবন পুড়িয়ে গেলে তোমার বোনের যৌবনের ডাক বাক্সে তো আর কেউ চিঠি ফেলতে আসবে না বাবা। তখন না হয় আপনার কাছেই এসে দাঁড়াবো। আচ্ছা, কারণ এখানে এসে জানতে পারলাম আপনার মতো একজন ভদ্রলোক আছেন যিনি টাকার বিনিময়ে নিজের মা বোনকেও বেচে দিতে পারেন। এখন আমি যাচ্ছি, ঠিক সময় ঠিক জায়গায় আপনার সাথে আমার দেখা হবে। পুতুল চাই বলো, পুতুল ভালো ভালো পুতুল আছে, পুতুল চাই বলো। ওরে বাবা, চরিত্র হলো দিয়ে রুমালের মতো ময়লা হয়ে গেছে, একটু সাবান দিয়ে ভালো করে ঘষে কেচে দিয়ে শুকিয়ে নাও, ব্যাস ফর্সা একদম পরিষ্কার। মজুরি চলে গেছে, কোথায় চলে গেছে? মজুরিটা চলে গেছে, বলে গেছে তোমার সঙ্গে আবার পরে দেখা করবে। কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি, আমার থেকে বেরিয়ে যান। হ্যাঁ, সে তো যাবো, কারণ তোমার হাতটা তো আমার নেওয়া হয়ে গেছে, আর তো আমার কিচ্ছু নেই। আর একটা জিনিস আমি আপনাকে দেব না। সে তুমি না হয় দেবে, পরে দেবে, আমার যখন টাকার দরকার হবে তখন আমি আবার আসবো। ওরে টাকা ছাড়া নাই রে, টাকা বিনে জগৎ ফাঁকা, টাকা ছাড়া কিছু নাই রে, টাকা ছাড়া। টিং টং। এখন বিজ্ঞাপনের বিরতি, বিরতির পর আবার দেখা হবে। শয়তান, 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 ওই শয়তানটা আমার জীবনের একটা রক্তাল রাহু। মালটাকে কি? কিন্তু কে আপনি? আরে বাবা, বলছি মালটাকে, তুমি কি কোনো নতুন মাল আমদানি করেছো নাকি? ভদ্রভাবে কথা বলুন। একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু আপনার ইয়ার্কির পাত্রী নই। কি হলো, এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি, একটু এখান থেকে বেরিয়ে যান। আমায় অপমান করছো? আমি হলাম যে কালীঘাটের মিত্র বাড়ির সিক্রেট নটবর মিত্র আমার নাম, আর আমার মুখে তুমি এত বড় কথা বলছো? ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বাইরে আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা রকিবা, তুমি বলো, এই বৃষ্টির মধ্যে যদি বেরিয়ে যায় আমি ভিজে যাবো? আর ভিজে গেলে সারা নেশাটাই কেটে যাবে না? রাজা সাহেব, নিষিদ্ধ স্বপ্ন সময় চুলের গায়ে ওঠা মালা। সাবাস,
পথ পরে বাহিরে ঝড় বাড়ি ঝরে রাজা সাহেব তো আসছে। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে বাহিরে ঝড় বহে বাড়ি ঝরে। বলতে পারে আসলে কি বলো তো নটবর, জীবনের রং যখন শেষ হয়ে যায় তখন বাইরে থেকে রং এনে সেখানে ঢেলে দিতে হয় বই কি। আরে বুঝবে না নটবর, এসব তুমি বুঝবে না। লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া, আরে ও লক্ষ্মীপ্রিয়া, কি হয়েছে? এত চিৎকার করে ডাকছো কেন? কি হয়েছে বলো। মদ চাই, মদ। মদ? হ্যাঁ মদ চাই, বোতল চাই, গ্লাস চাই, আর সেই জন্য তোমাকে চাই। তোমাকে। কি বললে তুমি? প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। তোমাকে চাইলেই সবকিছু পাওয়া যায় না রাজা সাহেব, কারণ আজ এখানে আর কোনো মদের আসর বসবে না। কাল তুমি অনেকখানি মদ খেয়েছো। আরে কি হলো, আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান যান, বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান। যাচ্ছে বাবা, এত ধমকাবাই কি আছে? এই সাহেব বলছিলাম কি, আজ যখন এখানে মদের আসর বসবে না তখন শুরু থেকে কি লাভ? আমি বরং আজ যাই, আবার সামনের দিন আসবো। তাও এই কথা কি ব্যাপার লক্ষ্মীপ্রিয়া, কারণ সেবায় বারণ করো রাজা সাহেব। জানতে পারি কারণটা কি, কারণ সেবায় বারণ করো, জানতে পারি কারণটা কি। আমার সুরাত নয় সুরের নেশা, মানতে হবে বারণটা কি, কারণ সেবায় বারণ করো। কাল রাতে তুমি অনেকখানি মদ খেয়েছো। মদ খেয়ে সারা রাত পেটের যন্ত্রণায় তুমি ছটফট ছটফট করেছো। তাই এই মদ। মদ মানে বিষ? হ্যাঁ বিষ। এই বিষ আমি আর তোমাকে কিছুতেই খেতে দেবো না। লক্ষ্মীপ্রিয়া, যে বিষ খেতে খেতে আজ নীলকণ্ঠ হয়ে বসে আছি, সেই বিষ খেলে এখন আর আমার কিছু হয় না লক্ষ্মীপ্রিয়া, কিছু না, কিছু না। এই সামান্য বিষে আজ আমার কিছু হয় না। ফিরে যাও, ফিরে যাও রাজা সাহেব। তোমার বাড়িতে তোমার মা, ভাই, বোন সবাই সবাই তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। কেউ নেই আমার, কেউ না, কেউ না, কেউ না। তুই যা জানো লক্ষ্মীপ্রিয়া, আমার মা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমার মৃত্যু কামনা করেছে। মৃত্যু, মৃত্যু। আমার ছোট বোনটা, আমার ছোট ভাই, না 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 ভাই না, ভাই না, ছোট বোনটা আমাকে গালা বলে ডাকে না, ঘেন্না করে, ঘেন্না, ঘেন্না। ভুলতে চাই লক্ষ্মীপ্রিয়া, ওদের সমস্ত অপমান ভুলে আমি বিষকে নিজেকে একটু একটু করে শেষ করে দিতে চাই। কিন্তু এই বিষগুলো খেলে তুমি যে তিল তিল করে মরে যাবে রাজা সাহেব। বেঁচে থেকে কি লাভ বলো লক্ষ্মীপ্রিয়া? জীবন নাটকের রঙ্গমঞ্চে অভিনয় করতে করতে তুমিও যেমন ক্লান্ত, আমি তেমনি পরিশ্রান্ত। পালাবার কোনো পথ নেই লক্ষ্মীপ্রিয়া, তোমার আমার বাঁচার কোনো রাস্তা নেই। কিন্তু আমার কি অপরাধ? আমি তো সংসার চেয়েছিলাম, স্বামী চেয়েছিলাম, সন্তান চেয়েছিলাম, সুস্থ স্বাভাবিক ভাবে বেঁচে থাকার জন্য একটা ঘর চেয়েছিলাম। ঘর সংসার সবাই তো চায়, কজনেরা
আর মেটে আশা, টাকা থেকেও সবই ফাঁকা সখী, না যদি পাও ভালোবাসা। ঘর সংসার সবাই তো চায়, কজনের আর মেটে আশা, টাকা থেকেও সবই ফাঁকা সখী, না যদি পাও ভালোবাসা। সংসার সবাই তো চায়, কজনের আর মেটে আশা, টাকা থেকেও সবই ফাঁকা সখী, না যদি পাও ভালোবাসা। হে মা কালী, হে মা দুর্গা, আজ সবাই মিলে আমাকে রক্ষা করো। আজ আমার কপালে কি আছে তা কে জানে। সাত সকালে ম্যানেজিং ডিরেক্টর মায়াবতী দত্তের অফিসের কাছে বাড়িতে ডেকে পাঠিয়েছে। কেন ডেকেছে, কি জন্য ডেকেছে, এই সব কিছু ভেবে আমার পেটের ভেতর গ্রাম সেদিয়ে যাচ্ছে। মাসিমা যা রাজ ভারী, যেন রয়্যাল বেঙ্গল টাইগার। চোখের দিকে তাকালে আমার হাত পা কাঁপতে শুরু করে। হে মা কালী, হে মা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই রাতটা আমাকে বাঁচিয়ে দাও প্রভু, এই রাতটা আমাকে বাঁচিয়ে দাও প্রভু। বৎস বিকাশ, তোর সাধনায় আমি মুগ্ধ হয়েছি। বল, কি ভয় চাস তুই? প্রভু তুমি এসেছো প্রভু, আমার ডাকে তুমি সাড়া দিয়েছো প্রভু, তুমি আমার ডাকে সাড়া দিয়ে তুই তুই না বড় ফাজিল জানিস, এদিকে আমি ভয়ে মরছি আর তুই ভয়? কারে ভয় পাও প্রাণ প্রিয় সখা মোর? কারাবার মাসিমা। মাসিমা? ছি, সামান্য নারী ভয়ে প্রকম্পিত বীর তব হৃদয়, ঠিক শতধিক তব পৌরুষে। সুমন, চিন্তায় আমার মাথা ঘুরছে আর তুই কেন এত অ্যাক্টিং করছিস? অন্যায় হয়েছে বন্ধু, নিজ গুণে ক্ষমা করিয়া দাও। সুমন আবার, আমি সিরিয়াসলি বলছি, আমি হাত জোড় করে অনুরোধ করছি, আমার কিচ্ছু ভালো লাগছে না। ঠিক আছে, এবার আমি সিরিয়াসলি বলছি। বল, এত সকালবেলা আমাদের বাড়িতে কেন? কেন আবার হেড অফিসের ফোন? হেড অফিস মানে মা? এই সুমন, এই শোনা শোনা, আরে তুই কি কিছু জানিস? কি আরে হঠাৎ অফিসে না গিয়ে বাড়িতে কাউকে ডেকে পাঠালো? আরে আমি কি করে জানবো? ওটা তো মায়ের ডিপার্টমেন্ট। আচ্ছা, সেখানে প্রবেশ নিষেধ। অবশ্য মায়ের ডিপার্টমেন্টের কাছে আমার কোনো প্রবেশনের প্রস্তাব নেই। নাচ গান যাত্রা নাটক নিয়ে আমি সবার থেকে একটু আলাদা। তা না হলো, কিন্তু মাসিমা বড় শক্ত ঠাঁই, বুক ফাটবে তবু মুখ ফুটবে না। সুপ্রিম ডিরেক্টর কারো কথা শোনার পাত্রী নয়, সে নিজে যেটা ভালো বুঝবে সেটাই করবে, তার জন্য তাই যতই যদি হোক না কেন। তুই যা বলিস সুমন, মাসিমা কিন্তু না জবাব। একজন ভদ্র মহিলা হয়ে যেভাবে দত্ত ইন্ডাস্ট্রি সামলাচ্ছে, আমি তো বাজি রেখে বলতে পারি সুমন, কোন ছেলের পক্ষে সম্ভব নয় রে সুমন। সুমন সুমন, মাসও তোর একা নয় রে, আর আমাদের মালকিনও নয়, যেন দেবী দুর্গা দশভুজা। আমার প্রশংসা করবার জন্য কোম্পানি তোমাকে মাসে মাসে মাইনে দিয়ে রাখেননি বিকাশ, তোমাকে রেখেছে কোম্পানি ম্যানেজমেন্ট গুলো দেখাশোনা করবার জন্য। আমার ভুল হয়ে গেছে মাসিমা। মাসিমা? হোয়াট মাসিমা? একটা কথা মনে রেখো, এটা আমার বাড়ি হলেও তোমাকে আমি অফিসিয়াল কাজের জন্য এখানে ডেকে পাঠিয়েছি, তাই মাসিমা নয়, আমাকে তুমি ম্যাডাম বলেই ডাকবে। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, আর কোনোদিনও ভুল হবে না। শোনো, যে কারণে তোমাকে অফিসে না ডেকে আমি বাড়িতে ডেকে পাঠিয়েছি। বলুন ম্যাডাম। গত মাসে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি পুরীতে একটা হাই রাইজ বিল্ডিং এর জন্য টেন্ডার কল করেছিল। দত্ত ইন্ডাস্ট্রির হয়ে আমি সেই টেন্ডারটা জমা দিয়েছিলাম, তাই তারা কামিং মানডেতে আমাদের সঙ্গে মিটিং এ বসতে চায়। আমি জানি ম্যাডাম। আমি চাই কোম্পানির হয়ে তুমি সেই মিটিংটাতে অ্যাটেন্ড করো। ওকে ম্যাডাম। তাহলে তুমি কামিং সানডেতে পুরীতে রওনা হয়ে যাও। ওকে ম্যাডাম। এই নাও ফাইল, এই ফাইলের মধ্যেই তুমি টেন্ডারের যাবতীয় রিপোর্ট পেয়ে যাবে। ও আরেকটা কথা, ওই টেন্ডারে জমা দেওয়া যাবতীয় টাকা পয়সা তোমার কাছে থাকবে, তাই তুমি যদি চাও তাহলে একজন অ্যাসিস্ট্যান্টকে সঙ্গে নিতে পারো। ওকে ম্যাডাম। আমি যাব মা। তুমি না মানে হাতে তো তেমন কিছু। কি ব্যাপার, ক্লাব, সমাজসেবা, নাটক এইসব ছেড়ে হঠাৎ তোমার অফিসিয়াল কাজের জন্য এত উৎসাহ জাগলো কেন? মা, তোমার কি মনে হয় আমি কোনো কাজ করতে পারি না? তুমি কি পারো আর না পারো সেটা আমার চেয়ে তুমি ভালো জানো।
আমার জীবনে শৃঙ্খলা, সংযম আর সুচিতার মূল্য অনেক বেশি। কোনো কিছুর বিনিময়ে সেগুলোকে আমি ত্যাগ করতে পারবো না। আর এই জন্যই তোমার দাদার সঙ্গে আমার মতের মিল হয়নি। ইয়েস, আমি মা। তোমার দাদার সঙ্গে আমার মতের মিল হয়নি বলে তার সঙ্গে আমি সব সম্পর্ক ত্যাগ করেছি, বাট মাতৃত্ব ত্যাগ করতে পারিনি। তাই তোমার দাদা আমার কাছে এখন একটা বিবর্ণ পাতা ঝরার মতন বিস্তৃত অতীত। সে মৃত অতীতের কবর খুঁড়ে আমি তাকে জাগাতে চাই না। আই এম সরি মা, কথাটা তুমি এমন ভাবে নেবে আমি বুঝতে পারিনি। তুমি অনেক বড় হয়েছো সুমন, তোমার অনেক বুদ্ধি হয়েছে। আশা করি তোমাকে নতুন করে কিছু বোঝাতে হবে না। একটা কথা মনে রেখো, তোমার দাদাকে যখন আমি ত্যাগ করতে পেরেছি তখন তোমাকেও আমি মাইন্ডেড। বাবা, ঘাম দিয়ে তো ছাড়লো, যা ভয় পেয়েছিলাম। আর কোনো ভয় নেই বন্ধু, নেক্সট সানডে আমরা দুজন মিলে চলে যাচ্ছি পুরীতে, দ্যাটস ফাইনাল। তারপর মাসি মাসি জানতে পারে? আরে জানলে জানবে, ও চিন্তা তোর করতে হবে না, সব দায়িত্ব আমার। সব দায়িত্ব না, তুই তো বলেই খালাস। তারপর মাসিমা যদির কথা নদীতে, আর নদী থেকে সাগরে। তুই শুধু ভাব, পুরীর সমুদ্র তীরে দাঁড়িয়ে সানরাইজ দেখে দুই বন্ধু মিলে আবার জলে ঝাঁপ দেব। তারপর দুই বন্ধু মিলে দুটো বিয়ার নিয়ে বলবো এত চিৎকার করছিস কেন রে দাদা? লটারিতে প্রাইজ পেয়েছিস নাকি? প্রাইজ নয়, একেবারে সারপ্রাইজ। কি রকম? নেক্সট সানডে আমরা দুজন মিলে চলে যাচ্ছি পুরীতে, আর পুরীর সমুদ্র তীরে দাঁড়িয়ে সানরাইজ দেখে জলে ঝাঁপ দিয়ে আবার গাইবো, কি? যদি কখনো হারায় অচেনা পথের টানে, যদি ভুলে যাই চলে যাই অজানা অভিমানে, মনে রেখো ভালোবেসো এভাবে গানে গানে। কেন? আরে বাবা, পুরি সিবিতে ওসব গান চলবে না। চাই আসলি হিট গান। ছেলেদের কোকড়া কোকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে, ছেলেদের কোকড়া কোকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে। সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল লাগে, সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল লাগে। তোর গোলাপ গোলাপ ঠোঁটে যেন বিড়ির ধোয়া ওঠে, তোর গোলাপ গোলাপ ঠোঁটে যেন বিড়ির ধোয়া ওঠে, সেই ধোয়া দেখতে আমার ভাল লাগে। হ্যাঁ, সেই ধোয়া দেখতে বড় ভাল লাগে। হাতে তালা গলায় মালা কানে দিয়া দুল, গলা সাত পরে পকেট না ফুল, মুরগের মাথার মতো কাটি মারা চুল। হে বন্ধু হে, না, ভগবানের কথা আমি আর একদম সহ্য করব না। কেন আমি ওর কথা মানবো? এই বাড়িতে আসার পর থেকে আমাকে একটাও কাজ করতে দেয় না। না, আমাকে তাহলে এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছো কেন? আমি কি এই বাড়িতে রাজরানী হয়ে বসে থাকবো? এটাই তো ভগবানের খেলা রে বোন। আরে দাদা, ও এতদিন পর বুঝি বোনের কথা মনে পড়লো? এই দুষ্টু মেয়ে, একদম অভিমান নয়। আরে বাবা, আমি কি তোকে ছেড়ে থাকতে পারি? না কোনো দাদা কি পারে তার বোনকে ছেড়ে থাকতে? এই দে, তোর জন্য মিষ্টি এনেছি। এটা তোর শাড়ি, আর এটা ভগবানের জন্য পাঞ্জাবি। দাদা, তুই আমার এসব আনতে গেলি কেন? মানে 10টা নয়, 5টা নয়, তুই মাত্র একমাত্র বোন। তাছাড়া তুই ভুলে গেলে কি হবে? আমি তো ভুলতে পারবো না।
ভুলে গেছি? কি ভুলে গেছি দাদা? আজ আমার একমাত্র বোন আলো দেবীর জন্মদিন। শুভ জন্মদিন। জন্মদিন? হ্যাঁ, আজই তো ডিসেম্বরের 27 তারিখ। ঠিক বলেছিস দাদা। কিন্তু আজ যে আমার জন্মদিন, সেটা তুমি জানলে কেমন করে? ভালো বাতা বউ, ভালো বাতা। জানো বউ, কাল রাতে তুমি যখন ঘুমিয়ে পড়েছিলে তখন তোমার ফোনটা বেঁধে ওঠে, আর তোমার ঘুমের ক্ষতি হবে বলে তখনই আমি ফোনটা ধরি, আর তখনই জানতে পারি তো কিছু। ভগবান তোকে চমকে দেবে বলে তোকে কিছু জানাতে নিষেধ করে, আর ভগবানের নির্দেশ মতো তোকে কিছু না জানিয়ে থানা থেকে ছুটি নিয়ে সোজা আমি তোর বাড়িতে চলে এসেছি। খুব ভালো করেছিস। জানিস আলো, ও অনেকদিন তোর হাতে রান্না আমি পেট পুড়ে খাইনি। আজ তোর হাতে রান্না পেট পুড়ে খেয়ে তারপর বাড়িতে যাবো। কি সুন্দর কথা। তুই আমাদের বাড়ি থেকে কখন যাবি সেটা আমি ঠিক করব। দুপুরে খাবি, রাতে খাবি, তারপর আমি যখন বলবো তুই তখন যাবি। তুই ভগবানের সাথে একটু কথা বল, আমি এক্ষুনি রান্নাঘর থেকে আসছি। দাঁড়াও বউ, দাঁড়াও। কেন? রান্নাঘরের কাজ অনেক আগেই আমার শেষ। রান্নাঘরের কাজ শেষ হয়ে গেছে? হ্যাঁ, মানে চিন্তা করলো না, একদম চিন্তা করলো না। তোমার দাদার পছন্দ মতো থুকতো, বেগুনি, ডালবলি, বাতা ধরতে দিয়ে বাতা মাছ, কাল্লা মাছের কালিয়া, এমনকি তোমার পছন্দ মতো খাতির মাংসের কথাও আমি করেছি। সত্যি ভগবান, তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। আজকের দিনে তোমায় কেমন চমকে দিলাম বলো। ভগবান, তুমি ভালো আছো? হ্যাঁ দাদা, খুব ভালো আছি। দাদার সাথে শুধু দাঁড়িয়ে কথা বললে হবে? দাদাকে প্রণাম করো। তুমি আমাকে টেকাবে? আমার মা আমাকে সব শিখিয়েছে। দাঁড়াও, দাদাকে একটা প্রণাম করলে। তুমি আমাকে প্রণাম করতে যাচ্ছ কেন? কেন প্রণাম করবো না কেন? আমার মা যে বলতো, বাবা ভগা, তুই তখন কালোর পায়ে প্রণাম করবি, তোর হাতে পাতে ডালা থাকবে, থবাল পায়ে প্রণাম করবি। আর তাছাড়া তুমি তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে মাথায় ঘোমটা দিয়ে আমার পায়ে প্রণাম করলো, তখন আমার লজ্জা করলে না বুঝি? ঠিক আছে বাবা, ঠিক আছে। এখন তোমার দাদা এতেতে তুমি আর তোমার দাদা একটু গল্প করো, আর আমি দাদার জন্য একটু মিষ্টি নিয়েছি, মিষ্টি। আলো, আমায় তো ক্ষমা করে দে বোন। আমি তো জীবনটা খুন করেছি। আমি তো জীবনে নিয়ে এসেছি অমাবস্যার অন্ধকার। আমি বুঝতে পারছি এ বিয়েতে তুই সুখী হতে পারিস নি বোন, এ বিয়েতে তুই সুখী হতে পারিস নি। আমি সুখী হতে পেরেছি দাদা, আমি সুখী হতে পেরেছি। তুই বিশ্বাস কর, আমাদের সমাজে এরকম মা, বাবা, দাদারা তাদের নিজেদের বোনকে, মেয়েকে এই লগ্ন অবস্থা হওয়ার হাত থেকে বাঁচাবার জন্য এরকম হাড়ি কাটে চড়িয়ে দেয় দাদা। জীবনে আমি কি চেয়েছিলাম আর কি পেলাম দাদা? মানতে পারছি না রে বোন, এ বিয়ে আমি কিছুতেই মানতে পারছি না। মানতে যে হবে। আমি যে 7 পাকের বন্ধনে আবদ্ধ হয়েছি, হিন্দু শাস্ত্র মতে ওই লোকটা যে আমার স্বামী, ওই লোকটা যে নিজের হাতে আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে, আর আমি ওর হাতে হাত রেখে বলেছি, যদিদং হৃদয়ং তব তদস্ত হৃদয়ং মম, যদিদং হৃদয়ং তব তদস্ত হৃদয়ং মম, যদিদং হৃদয়ং তব তদস্ত হৃদয়ং মম। তাহলে এখন ওর স্বামীর অধিকার আমি কেমন করে অস্বীকার করব দাদা? জানি রে বোন, আমি সব জানি। আমি একমাত্র দায়ী তোর এই দুরবস্থার জন্য। দাদা, সেদিন যদি লোক লজ্জার ভয়ে, সমাজের ভয়ে, লগ্ন ভ্রষ্টার ভয়ে তোকে বিয়ে না দিতাম দাদা, হয়তো তোর এই হতভাগ্য দাদাকে তুই ক্ষমা করে দে বোন। যদি পারিস
তোর শিক্ষা দিয়ে, তোর চেতনা দিয়ে, তোর ভালোবাসা দিয়ে ওই কাদার তালটাকে নিজের মতো করে মূর্তি করে তুলিস রে বোন, মূর্তি করে তুলি। দাদা মিথ্যি, খাবো, নিশ্চয় খাবো। এই তো খাচ্ছি। আমার বউটাকে ভালোই মিষ্টি। আমার হ্যালো, আমি আমার সবকিছুতেই দেখতে এসেছিলাম তোর চোখে, মুখে, হৃদয়ে শান্তির হাসি। হলো না রে বোন, হলো না? আর তোর চোখে, মুখে, হৃদয়ে বয়ে যাচ্ছে বেদনার অশ্রু রে বোন। দাদা, বেদনা। দাদা দাদা, দাদা, তোমার দাদাটা না খুব ভালো, তোমায় খুব ভালোবাসে। আচ্ছা তুমি কি বলো তো, তোমার জন্য কি শেষ পর্যন্ত আমাকে গলায় দড়ি দিয়ে মরতে হবে? কেন কেন বউ, হঠাৎ তোমার এরকম ভয়ঙ্কর থক হলো কেন? কেন হবে না? এই বাড়িতে আসার পর থেকে তুমি আমাকে একটাও কাজ করতে দাও না। আমি যখন কুটো করতে যাই তখন তুমি সেটাও কেটে দিচ্ছ, আমি যখন রান্না করতে যাই তুমি সেটাও করে দাও। আমার বুঝি লজ্জা করে না? আত্মা এইবার বুঝতে পেরেছি। আত্মা, এই যে তুমি আমাকে টান কলিয়ে দাও, গা মুতিয়ে দাও, খাইয়ে দাও, এমনকি গান গেয়ে ঘুম পালিয়ে দাও, তখন আমার লজ্জা করে না বুঝি? আচ্ছা সেটা আর এটা কি এক হলো? লোকে দেখলে কি বলবে বলো তো? কি লোককে দেখি কি আমি বিয়ে করেছি নাকি? শোনো না বউ, শোনো না, তুমি আর আমি যদি ঠিক থাকি তাহলে লোকের কোথায় বয়ে গেল। তাছাড়া স্বামী বিবেকানন্দ বলেছেন। কি বলেছেন? নারী পুরুষ সম আচরণে প্রতিষ্ঠা করতে না পারলে কোনো জাতি তথা সমাজের উন্নতি সম্ভব নয়। তাই ওই মহাপুরুষের কথা মনে করে আমি যদি তোমার হাতে হাত মিলিয়ে দুটো কাজ করে দিই তাতেই আমার দোষ। বাবারে বাবা, তোমার সাথে কোনো কথা যুক্তিতে আমি পারবো না। তাহলে এতো বউ, এতো একটা চুক্তি করে ফেলি। চুক্তি? বলবো হ্যাঁ, বলতো। বেশ, এবার বলো কিসের চুক্তি? জানো বউ, সবাই বিয়ের পর হানিমুন করতে দেয়, আমারও খুব ইচ্ছা আমি তোমায় নিয়ে হানিমুন করতে যাব। না না, এই সময় হানিমুন করতে গেলে অনেকগুলো টাকা খরচ হবে, এই সময় যেতে হবে না। কি সামান্য কত টাকা খরচ হবার ভয়ে হানিমুনের আনন্দ তো আমি মাটি। আরে বাবা, রেগে যাচ্ছ কেন? বলো আগে কোথায় যাবে তুমি, বলো আগে বলো। তোমার যখন ইচ্ছে হয়েছে তাহলে তুমি বলো। বলবো? হ্যাঁ বলবো। বলো বলো। হ্যাঁ, মনে পড়েছে পুলি যাবো। পুরি? কলাও বেচা হবে, আবার রত দেখা হবে, তাই না বলো? আমরা পুরীর সমুদ্রে গিয়ে সমুদ্রে স্নান করব, আর জগন্নাথের মন্দিরে গিয়ে দেবতাকে প্রণাম করে বলবো, ঈশ্বর আমাদের সুখী করো, ঈশ্বর আমাদের সুখী করো। দেখো দেখো, ওই সূর্যের লালিমায় আবির মাখানো চোখে আমার দৃষ্টির বৃষ্টিতে আমি তোমাকে নতুন করে দেখবো, চিনবো, জানবো, আর বলবো কি? মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে। মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পার কি বিরহ মেনে নিতে। না গো তা পারে না, কখনো পারে না, না গো তা পারে না, কখনো
এক বিয়ের পর থেকে তুমি একটা দিনও আমার কাছে আসোনি, একবারও আমাকে ভালোবাসোনি। এসো না আমার কাছে, এসো না, একবার একবার আমার কাছে এসো, আমাকে জড়িয়ে ধরো। এসো না, এসো, একটিবার আমার কাছে এসো, কাছে এসো, আরো কাছে। এই তো এতে আরো কাটতে, আরো কাছে এসো, আরো কাছে এসো, আলো কাটতে, আরো কাছে এসো, এসো, আরো কাছে এসো, আলো কাটতে, আরো কাছে, আলো কাটতে, আরো কাছে। দৌলতি দৌলতি জানো বউ, আমার না মাঝে মাঝে খুব ইচ্ছা হয়। কি ইচ্ছে হয় তোমার? আমার ইচ্ছে হয় বলো। এমন লজ্জা করে না বুদ্ধি, আমি বলবো না। তুমি কেমন পুরুষ, নিজের স্ত্রীর কাছে নিজের ইচ্ছেটা জানাতে তোমার লজ্জা হয়? জানো জানো, আমারও না মাঝে মাঝে খুব ইচ্ছে হয়। আমার ইচ্ছে হয়, তোমার কি ইচ্ছা হয়? আমার কি ইচ্ছা হয়? আমার ইচ্ছে হয়, কি ইচ্ছা হয়? কি আমার ইচ্ছে হয়। ইচ্ছে হয়? আমি না মেয়ে, আমার বলতে বুঝি লজ্জা করে না। ও আচ্ছা আচ্ছা, এইবার বুঝেছি। আমি ছেলে, তাই আমি আগে বলবো, তাই তো? তুমি আগে বলবে। আচ্ছা, শোনো বলছি তো, জানো আমার ইচ্ছা হয়, কি ইচ্ছে হয়? শাখা পলা খুলিয়ে, শাখাপালা খুলিয়ে তোমাকে কুমালিথা দিয়ে, আমাকে কুমারী সাজিয়ে সিঁদুর মুছিয়ে প্রেম করতে। না